সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এমপ্লয়ি মডিউল কাজ করে। অওয়েনবক্স কর্মচারী ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং, ছুটি ব্যবস্থাপনা, টাইমশিট পরিচালনা এবং টেস্টলিপ তৈরি করার জন্য একটি বিশেষ মডিউল প্রদান করে। কিন্তু এইসব বিষয়ে যাওয়ার আগে আমাদের কিছু সেটআপ সম্পন্ন করতে হবে। সেই জন্য আমরা প্রথমে কনফিগারেশনে যাব এবং তারপর পেরোল সেটআপে যাব। এখন এই সেটআপটি চারটি প্রধান ভাগে বিভক্ত: বেতন কাঠামো, আইনগত, ওভারটাইম এবং উপস্থিতি। বেতন কাঠামো অংশে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি ইতিমধ্যে কিছু কম্পোনেন্ট যোগ করেছি। এখন আপনি যদি আরও কম্পোনেন্ট যোগ করতে চান, তাহলে শুধু প্লাস আইকনে ক্লিক করুন, তারপর কম্পোনেন্টের নাম উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, আমি ইনসেন্টিভের জন্য একটি তৈরি করছি। এরপর আপনাকে একটি উপনাম এলিয়াস দিতে হবে। আপনি চাইলে এটি রাউন্ড অফ করবেন কিনা এবং এটি সম্পাদনাযোগ্য হবে কিনা তা বেছে নিতে পারেন। তাহলে আমার ক্ষেত্রে আমি হ্যাঁ নির্বাচন করছি। এরপর আপনাকে বেছে নিতে হবে এটি করযোগ্য কিনা। যদি হয় তাহলে হ্যাঁ নির্বাচন করুন। এখন এখানে আরও একটি অপশন আছে যেখানে আপনি নির্দিষ্ট করতে পারেন কম্পোনেন্টটি উপস্থিতিভিত্তিক কিনা, অর্থাৎ এটি কর্মচারীর উপস্থিতির উপর নির্ভরশীল কিনা। তাহলে আপনি এটিতেও হ্যাঁ নির্বাচন করতে পারেন। আর যদি এটি উপস্থিতির উপর ভিত্তি করে না হয়, তাহলে না নির্বাচন করুন। যদি এটি এমন কিছু হয় যা আপনি বেতনে যোগ করতে চান, তাহলে অ্যাডিশন নির্বাচন করুন। আর যদি এটি কোনো কাটছাঁট বা ফ্লোটিং কম্পোনেন্ট হয়, তাহলে সেই অনুযায়ী অপশনগুলো বেছে নিতে পারেন। এরপর আপনাকে সেই লেজার নির্বাচন করতে হবে যেখানে এই কম্পোনেন্টটি পোস্ট করা হবে। আমি ইনসেন্টিভ টু স্টাফ নির্বাচন করছি এবং একইভাবে ওয়েজেস পোস্টিং জিএলের জন্য ইনসেন্টিভ টু স্টাফ নির্বাচন করছি। এগুলো সম্পন্ন হলে সেভ ক্লিক করুন। এইভাবে আপনি একটি অতিরিক্ত বেতন কম্পোনেন্ট যোগ করতে পারেন। ডিফল্টভাবে সফটওয়্যারটি শুধুমাত্র বেসিক কম্পোনেন্ট দেয়, তবে আপনার যদি আরও কিছু দরকার হয়, তাহলে আপনি প্রয়োজনে নিজের মতো করে তৈরি করতে পারেন। এখন চলুন আমরা স্ট্যাচুটরি সেকশনে চলে যাই। আপনি যদি ইএসআই, প্রভিডেন্ট ফান্ড বা ভার্চুয়াল প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়গুলো চালু করতে চান, তাহলে এখান থেকেই তা করতে পারেন। শুধু ইএসআই চালু করুন এবং এখান থেকেই এর কম্পোনেন্টগুলো নির্ধারণ করতে পারবেন। এখানে প্রভিডেন্ট ফান্ডের অপশনও রয়েছে। যদি এটি প্রযোজ্য হয়, তাহলে শুধু চালু করে দিন। আর যদি আপনার ভার্চুয়াল পিএফ সেটআপ থাকে, তাহলে ডিপিএফও চালু করতে পারেন। একইভাবে আপনি যদি অ্যাডমিন চার্জ এবং সিটিসি অন্তর্ভুক্ত করতে চান, তার জন্য একটি অপশন আছে। এখান থেকেই আপনি সেটি চালু করতে পারবেন। এরপর আমাদের কাছে লেবার ওয়েলফেয়ার ফান্ডের অপশনও আছে। যদি প্রযোজ্য হয়, তাহলে সেটিও চালু করে দিন। যদি বেতনের উপর টিডিএস কাটা হয়, তাহলে এখান থেকেই সেই অপশনটি চালু করতে পারবেন। এবং ঠিক একইভাবে এখান থেকেও আপনি প্রফেশনাল ট্যাক্স চালু করার অপশন পাবেন। এখন চলুন ওভারটাইম সেকশনে যাই। আপনি যদি কর্মচারীর বেতনে ওভারটাইম অন্তর্ভুক্ত করতে চান, তাহলে সহজেই ওভারটাইম প্রযোজ্য অপশনটি চালু করতে পারেন। এরপর আপনাকে ন্যূনতম ওটিআর সংখ্যা উল্লেখ করতে হবে। তারপর আপনি নির্ধারণ করতে পারবেন ওভারটাইমটি আর্লি ইন, লেট আউট অথবা উভয়ের উপর ভিত্তি করে হবে কিনা। এরপর আমাদের কাছে নেগেটিভ ওটির অপশনও আছে। ধরা যাক কোনো কর্মচারী আগেভাগে চলে যাচ্ছে বা দেরিতে আসছে। এই ক্ষেত্রে আমরা আসলে তাদের বেতন থেকে সেই সময়টুকু নেগেটিভ ওভারটাইম হিসেবে কেটে নিতে পারি। এই ফিচারটি চালু করতে আপনাকে শুধু এখানে ক্লিক করতে হবে। এখন আপনাকে নির্দিষ্ট করতে বলা হবে এই নেগেটিভ ওটি কি তখনই প্রযোজ্য হবে যখন কর্মচারী আগেভাগে চলে যায়, দেরিতে আসে, নাকি আপনি উভয় পরিস্থিতিতেই এটি প্রয়োগ করতে চান। আপনি সহজেই উভয়টি সিলেক্ট করতে পারেন। এরপর আপনাকে মাসিক বেতনের জন্য মাসে কত ঘন্টা কাজ করতে হবে তা লিখতে হবে এবং একইভাবে যদি কর্মচারী মজুরিতে কাজ করেন, তাহলে মাসে কত ঘন্টা কাজ করতে হবে সেটাও লিখতে হবে। ওভারটাইম সেকশনে রাউন্ড অফ করার অপশনও আছে। আপনি চাইলে কিভাবে রাউন্ড অফ করতে চান, আপার, লোয়ার বা অ্যাকচুয়াল, তা সিলেক্ট করতে পারেন। সব সেট হয়ে গেলে শুধু সেটে ক্লিক করুন। এরপর আমরা চলে যাব অ্যাদার্স সেকশনে, যেখানে প্রথমেই আপনি অ্যাটেন্ডেন্স টাইপ দেখতে পাবেন। এখানে চারটি অপশন আছে: ডেইলি ম্যানুয়াল, মান্থলি উইথ ডেইলি ট্র্যাকিং এবং ডেইলি অটো। যদি আপনি প্রতিদিন ডেস্কটপ থেকে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে চান, তাহলে ডেইলি ম্যানুয়াল অপশনটি নিতে পারেন। কিন্তু যদি আপনার কর্মচারীরা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, তাহলে আপনাকে ডেইলি অটো সিলেক্ট করা উচিত। অন্যদিকে যদি আপনি প্রতিদিন অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে না চান এবং সহজ সেটআপ পছন্দ করেন,
তাহলে মান্থলি অপশনটি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি প্রতিদিন অ্যাটেন্ডেন্স ট্র্যাক করেন এবং মাসিক সারাংশ রাখতে চান, তাহলে সবচেয়ে ভালো অপশন হবে মান্থলি উইথ ডেইলি ট্র্যাকিং। এবার আসি লিভ ডিডাকশন বেসড অন সেটিংয়ে। এখানে 3টি অপশন আছে: অ্যাকচুয়াল ডেজ, ওয়ার্কিং ডেজ এবং ফিক্সড ডেজ। যদি আপনি অ্যাকচুয়াল ডেজ সিলেক্ট করেন, তাহলে ছুটির জন্য বেতন কর্তন মাসের মোট প্রকৃত দিনের উপর ভিত্তি করে হিসাব করা হবে। যদি আপনি ওয়ার্কিং ডেজ সিলেক্ট করেন, তাহলে সিস্টেমটি মোট কর্মদিবসের উপর ভিত্তি করে প্রতিদিনের বেতন হিসাব করে। আর যদি আপনি ফিক্সড ডেজ বেছে নেন, তাহলে আপনি নির্দিষ্ট কোনো দিন যেমন 30 বা 31 দিন দিতে পারবেন এবং বেতন কর্তন সেই নির্দিষ্ট দিনের উপর ভিত্তি করেই হবে। এরপর আছে সাপ্রেস উইকলি অফ সেটিং। ধরা যাক কোনো ছুটি আছে এবং কর্মীটি সেই ছুটির ঠিক আগে বা পরে ছুটি নেয়। এমন পরিস্থিতিতে আপনি চাইলে ওই আশেপাশের দিনগুলো বেতনবিহীন হিসেবে চিহ্নিত করতে পারেন। এর জন্য আপনাকে সাপ্রেস উইকলি অফ হলিডে অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি পাবেন আগের দিন অনুপস্থিত, পরের দিন অনুপস্থিত, আগের ও পরের দিন অনুপস্থিত এবং আগের বা পরের দিন অনুপস্থিত এর মতো অপশন। আপনার প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা অনুযায়ী যেটা উপযুক্ত সেটি বেছে নিতে পারেন। যদি প্রতি মাসে নির্দিষ্ট কোনো তারিখে বেতন প্রসেস করা হয়, তাহলে এখানে সেই নির্দিষ্ট দিনটি সিলেক্ট করতে পারেন। আর যদি মাসের শেষে বেতন তৈরি হয়, তাহলে সহজেই এন্ড অফ মান্থ অপশনটি বেছে নিতে পারেন। পরবর্তী ধাপে যদি আপনার নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি থাকে, যেমন রবিবার, তাহলে এখানে সেটি নির্বাচন করতে পারেন। একইভাবে দ্বিতীয় সাপ্তাহিক ছুটির জন্য যদি সেটা শনিবার বা অন্য কোনো দিন হয়, তাহলে আপনার প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী সেটিও নির্ধারণ করতে পারেন। এখন টাইমশিট ইনপুট মোড নিয়ে আলোচনা করা যাক। এখানে বেশ কিছু অপশন পাওয়া যায়। যদি আপনি এমন একটি টাইমশিট তৈরি করতে চান যেখানে একসাথে একাধিক কর্মী নির্বাচন করা যায়, তাহলে মাল্টি এমপ্লয়ি অপশনটি বেছে নিন। যদি আপনি একই ভাউচারে একাধিক দিনের জন্য টাইমশিট তৈরি করতে চান, তাহলে মাল্টি ডেট নির্বাচন করুন। আর যদি আপনি একসাথে একাধিক কর্মী এবং একাধিক দিনের জন্য টাইমশিট তৈরি করতে চান, তাহলে তৃতীয় অপশনটি বেছে নিন, যা মাল্টি এমপ্লয়ি এবং মাল্টিডেট দুটোই সাপোর্ট করে। আমাদের কাছে টাইমশিট ভিত্তিক বিলিংয়ের অপশনও রয়েছে। এখানে আপনি নির্ধারণ করতে পারেন আপনি কিভাবে বিলিং ট্র্যাক করতে চান: কর্মীভিত্তিক, কার্যক্রমভিত্তিক অথবা কর্মী ও কার্যক্রম উভয় ভিত্তিতে, আপনার ব্যবসার প্রয়োজনে অনুযায়ী। এখন ধরুন কোনো কর্মী ছুটির দিনে বা সরকারি ছুটিতে কাজ করেন, আপনি ঠিক করে দিতে পারেন তার জন্য কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনি নান নির্বাচন করতে পারেন যদি আপনি অতিরিক্ত কিছু দিতে না চান, অথবা প্রেজেন্ট নির্বাচন করতে পারেন যদি এটি সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য করতে চান। আপনি চাইলে ওভারটাইম নির্বাচন করতে পারেন অতিরিক্ত বেতন দেওয়ার জন্য, অথবা লিভ নির্বাচন করতে পারেন যদি আপনি বিনিময়ে অতিরিক্ত ছুটি দিতে চান। এরপর রয়েছে স্যালারি পোস্টিং অপশন। আপনি যদি একাধিক শাখা পরিচালনা করেন, তাহলে আওয়েনবক্স আপনাকে শাখাভিত্তিক স্যালারি পোস্ট করার সুবিধা দেয়। বিকল্পভাবে আপনি চাইলে প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে স্যালারি পোস্ট করতে পারেন। এখন যদি আপনার টাইমশিটে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তাহলে আপনি প্রজেক্ট, ওয়ার্ক অর্ডার এবং সাইটের মতো অ্যাট্রিবিউট সক্রিয় বা তৈরি করতে পারেন। এই একই অ্যাট্রিবিউটগুলো স্যালারি বরাদ্দের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এবং যদি আপনার প্রতিষ্ঠানে কর্মী প্রোফাইল তৈরি বা ব্যবস্থাপনার সময় কোনো কাস্টম ফিল্ডের প্রয়োজন হয়, তাহলে আপনি সেগুলো কাস্টম ফিল্ডসের অধীনে যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, আমি এখানে আইডেন্টিফিকেশন নাম্বার নামে একটি আগ তৈরি করছি। আপনি টাইমশিট নির্দিষ্ট সর্বোচ্চ 5টি অ্যাট্রিবিউটও তৈরি করতে পারেন। আমি ইতিমধ্যে একটি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যোগ করেছি। আপনি যখন সব প্রয়োজনীয় কনফিগারেশন সম্পন্ন করবেন, তখন শুধু সেভ ক্লিক করুন। এইভাবেই আমাদের পেরোল সেটআপ শেষ হল। এখন পরবর্তী ধাপ হল ছুটির দিনগুলো সেটআপ করা। এটি করতে আবার কনফিগারেশন যান এবং হলিডেজ নির্বাচন করুন। প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু নির্দিষ্ট ছুটির দিন থাকে এবং আপনি এখানে সেই তালিকাটি সংরক্ষণ করতে পারেন। প্রথমে বছর নির্বাচন করুন, তারপর লক ক্লিক করুন। এরপর আপনাকে প্রতিটি ছুটির বর্ণনা লিখতে হবে। উদাহরণস্বরূপ, আমি এখানে স্বাধীনতা দিবস যোগ করছি। তারপর ফ্রম ডেট এবং টু ডেট নির্বাচন করুন। এই ক্ষেত্রে আমি 15ই আগস্ট নির্বাচন করব। এবার আমি আরও একটি ছুটি যোগ করছি, সেটা হলো বড়দিন। সেভ ক্লিক করলে আপনার ছুটির তালিকা সফলভাবে সংরক্ষিত হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, 2025 সালের জন্য এখন আমাদের তালিকায় দুটি ছুটি রয়েছে, একটি স্বাধীনতা দিবস এবং আরেকটি বড়দিন। ছুটির দিনগুলো সেট আপ করার পর
আমরা রোস্টার ভিত্তিক ছুটির দিকে এগিয়ে যাব। এই অপশনটি তখনই উপকারী যখন কর্মীদের নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি নেই, বরং তারা রোটেশন বা রোস্টার ভিত্তিক সময়সূচি অনুসরণ করেন। এটি কনফিগার করতে কনফিগারেশন এ যান, তারপর রোস্টার ওয়াইজ হলিডেজ নির্বাচন করুন। প্রথমে বছর নির্বাচন করুন, তারপর যে মাসের জন্য রোস্টার ছুটি নির্ধারণ করতে চান সেটি বেছে নিন। এরপর আপনি যেই নির্দিষ্ট দিনের জন্য ছুটি নির্ধারণ করছেন, যেমন শনিবার, সেটি নির্বাচন করুন এবং পক ট্রিক করুন। নির্বাচিত তারিখ সহ কর্মীদের একটি তালিকা প্রদর্শিত হবে। এখন ধরুন দীপক দুবের সাপ্তাহিক ছুটি 5 এপ্রিল এবং 19 এপ্রিল, এবং হিমাংশু সাপ্তাহিক ছুটি 12 এপ্রিল এবং 26 এপ্রিল। আপনি এগুলো অনুযায়ী চিহ্নিত করতে পারেন এবং তারপর ডেটা সংরক্ষণ করুন। এখন এই সাপ্তাহিক ছুটিগুলো প্রতিটি কর্মীর জন্য নির্বাচিত তারিখ অনুযায়ী বরাদ্দ করা হবে। এইচআর পেরোল সেটআপ সম্পন্ন করার পর আমরা এখন এমপ্লয়ি মডিউলে এগিয়ে যাব। এখানে প্রথম অপশনটি হল এমপ্লয়ি মাস্টার। এখানেই আপনি আপনার প্রতিষ্ঠানের সকল কর্মচারীর সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন। আপনি যদি নতুন কোনো কর্মচারী যোগ করতে চান, তাহলে ক্রিয়েট নিউ এমপ্লয়ি ক্লিক করুন। প্রথমে কর্মচারীর নাম লিখুন, ধরুন এমপ্লয়ি 1। আপনি চাইলে ঐচ্ছিক তথ্য যেমন পিতার নাম, মাতার নাম এবং কার্ড নম্বরও দিতে পারেন যদি প্রয়োজন হয়। পরবর্তী ধাপে কর্মচারীর ঠিকানা, পিন কোড এবং ফোন নম্বর সহ অন্যান্য তথ্য পূরণ করতে পারেন। নোট: যদি আপনি কর্মচারীদের আওয়েনবক্স এস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপস্থিতি চিহ্নিত করার অনুমতি দিতে চান, তাহলে ফোন নম্বরটি বাধ্যতামূলক এবং এই ঘরেই দিতে হবে। যদি অস্থায়ী ও স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে সুবিধার জন্য কপি অ্যাড্রেস অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর যোগদানের তারিখ লিখুন। এটি একটি বাধ্যতামূলক ঘর। উদাহরণস্বরূপ, আমি 1 এপ্রিলকে যোগদানের তারিখ হিসেবে নির্বাচন করছি। এখন যদি আপনি কর্মচারীকে আওয়েংবক্স এস অ্যাপে প্রবেশাধিকার দিতে চান, তাহলে পাওয়া আওয়েংবক্স এস অ্যাপ্লিকেশন অ্যাক্সেস অপশনটি সক্রিয় করতে হবে। একবার সক্রিয় করলে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে, যা কর্মচারী লগ ইন করার সময় ব্যবহার করবে। যদি কোনো কর্মচারী বেতন বা মজুরি ভিত্তিতে কাজ করেন, তাহলে এখানে সংশ্লিষ্ট অপশনটি নির্বাচন করতে পারেন। এরপর আমরা আসি কিছু আইনগত উপাদানের তালিকায়, যেমন এসা এবং প্রফ। যদি কর্মচারীর জন্য এসি প্রযোজ্য হয়, তাহলে শুধু এসআই চেকবক্সটি সক্রিয় করুন। একইভাবে যদি পফ প্রযোজ্য হয়, তাহলে সেটিও সক্রিয় করুন। এখন আপনাকে কর্মচারীর জন্য এসএ নম্বর এবং পফ নম্বর প্রবেশ করাতে হবে। এরপর এসে শুরুর তারিখ উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, আমি এটি 1 এপ্রিল 2024 হিসেবে দিচ্ছি। আপনি চাইলে কর্মচারীর ব্যাংক বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতাও অতিরিক্তভাবে যোগ করতে পারেন। এই ঘরগুলো বাধ্যতামূলক নয়, তাই প্রয়োজনে এগুলো এড়িয়ে যেতে পারেন। পরবর্তী ধাপে আছে অভিজ্ঞতার বিভাগ, যেখানে আপনি কর্মচারীর মোট অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন। এরপর আমরা চলে আসি ছুটির নীতি অংশে। এখানে আপনি কর্মচারীর জন্য প্রযোজ্য ছুটির ধরনগুলো সক্রিয় করতে পারেন। উদাহরণস্বরূপ, আমি ইতিমধ্যে ক্যাজুয়াল লিভ, আর্নড লিভ এবং আনপেইড লিভ তৈরি করেছি এবং এই কর্মচারীর জন্য সবগুলোই অনুমোদন দিচ্ছি। এরপর আমরা চলে আসি বেতন কাঠামো অংশে। প্রথমে বেতন যেদিন থেকে কার্যকর হবে সেই তারিখটি নির্বাচন করুন। এখানে আমি 1 এপ্রিল বেছে নিচ্ছি। এটি একটি বাধ্যতামূলক ঘর। এখন বেতন কাঠামো উল্লেখ করুন। আপনি দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কয়েকটি বেতনের উপাদান তৈরি করেছি। ডিফল্টভাবে শুধুমাত্র বেসিক উপাদানটি দেওয়া হয়, তবে প্রয়োজনে আপনি আরও যোগ করতে পারেন। এখানে আমি কিছু নমুনা পরিমাণ লিখে দিচ্ছি। আমার ইনসেন্টিভ একটি পরিবর্তনশীল উপাদান, তাই আপাতত সেটি এড়িয়ে যাচ্ছি। এটি পরে যোগ করা হবে যখন আমরা বেতন হিসাব করব। আপনি দেখতে পাচ্ছেন হাতে পাওয়া বেতন এবং খক স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়, এবং যদি এসি বা পফ প্রযোজ্য হয়, সেগুলোও স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়। পরবর্তী অংশে আছে পোস্টিং ফিল্ড। আবারও আপনাকে পোস্টিং তারিখ নির্বাচন করতে হবে। আমি আবার 1 এপ্রিল বেছে নিচ্ছি। এরপর আপনাকে পদবি নির্বাচন করতে হবে। এটিও একটি বাধ্যতামূলক ঘর। এখানে ইতিমধ্যে পদবীর একটি তালিকা তৈরি আছে, তবে প্রয়োজনে এখান থেকেই নতুন পদবিও যোগ করতে পারেন। আপনি যদি একাধিক শাখা পরিচালনা করেন, তাহলে শাখা নির্বাচন করাও প্রয়োজনীয়। এখন বিভাগ নির্বাচন করুন। আবারও প্রয়োজনে আপনি আরও বিভাগ যোগ করতে পারেন।
সবশেষে উপলব্ধ শিফট অপশন থেকে কর্মচারীর শিফট নির্বাচন করুন। আপনি যদি উপস্থিতি চিহ্নিত করতে চান তাহলে অবশ্যই শিফট টাইমিং নির্বাচন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। ডিফল্টভাবে সফটওয়্যারে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটি ডিফল্ট শিফট অন্তর্ভুক্ত রয়েছে। তবে আপনার প্রতিষ্ঠানের কাজের সময় ভিন্ন হলে আপনি ইচ্ছেন্ত সময়সীমা নির্ধারণ করে নতুন শিফট তৈরি করতে পারেন। একবার শিফট তৈরি হয়ে গেলে এটি কর্মচারীর জন্য নির্ধারণ করা যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমরা আগে যে কাস্টম ফিল্ডটি তৈরি করেছিলাম সেটিও এখানে দৃশ্যমান। আমি এখন সেটি পূরণ করছি। সব প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর শুধু সেভ বাটনে ক্লিক করুন। এতে করে কর্মচারীর প্রোফাইলটি সিস্টেমে তৈরি হয়ে যাবে। একজন কর্মচারী যোগ করার পর আপনি সরাসরি তাদের অফার লেটারও প্রিন্ট করতে পারেন। এটি করতে কর্মচারীটি নির্বাচন করুন, প্রিন্টে ক্লিক করুন, ফরম্যাট নির্বাচন করুন, যেমন চাকরির অফার লেটার, তারপর প্রিন্টে ক্লিক করুন। সিস্টেমটি উপলব্ধ তথ্য ব্যবহার করে সঙ্গে সঙ্গে চিঠিটি তৈরি করে দেবে। কর্মচারী তৈরি করার পর পরবর্তী ধাপ হল তাদের উপস্থিতি চিহ্নিত করা। এটি করতে কর্মচারী উপস্থিতি সেকশনে যান। যে তারিখের জন্য আপনি উপস্থিতি রেকর্ড করতে চান সেই তারিখটি নির্বাচন করুন, তারপর ডিসপ্লেতে ক্লিক করুন। একটি কর্মচারী তালিকা প্রদর্শিত হবে এবং আপনি তাদের নামের পাশে থাকা বক্সে টিক দিয়ে উপস্থিত কর্মচারীদের চিহ্নিত করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কর্মচারী মাস্টারে শিফট টাইমিং নির্ধারণ করে থাকেন তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সেগুলো এখানে নিয়ে এসে দেখাবে। সবকিছু হয়ে গেলে নিশ্চিত করার জন্য সেভে ক্লিক করুন। নির্বাচিত তারিখের উপস্থিতি যাচাই করতে আবার ডিসপ্লেতে ক্লিক করুন এবং সংরক্ষিত ডেটা দেখানো হবে। আপনি রিপোর্টের মাধ্যমেও উপস্থিতির রেকর্ড দেখতে পারেন। অল রিপোর্টসে যান, তারপর মোর রিপোর্টসে ক্লিক করুন এবং এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের অধীনে আপনি নির্বাচিত তারিখের জন্য বিস্তারিত উপস্থিতি তথ্য দেখতে পারবেন। আপনার যদি একাধিক কর্মচারী থাকে এবং আপনি ম্যানুয়ালি উপস্থিতি চিহ্নিত করতে না চান তাহলে অ্যাওয়েং বক্স একটি ইম্পোর্ট অপশন প্রদান করে। এখানে দুটি ফরম্যাট উপলব্ধ আছে। ডেট ছাড়া ফরম্যাটটি ব্যবহার করুন। এটি একটি নির্দিষ্ট তারিখের জন্য উপস্থিতি চিহ্নিত করতে ব্যবহৃত হয়, যেমন আজকের দিন। শুধু ফরম্যাটটি ডাউনলোড করুন, কর্মচারীর তথ্য পূরণ করুন এবং আবার আপলোড করুন। ডেট সহ ফরম্যাটটি ব্যবহার করুন যখন আপনাকে একাধিক তারিখে উপস্থিতি চিহ্নিত করতে হবে। এই ফরম্যাটে আপনি কর্মচারীর কোড এবং উপস্থিতির তারিখ প্রতিটি সারিতে নির্দিষ্ট করতে পারবেন। শীটটি প্রস্তুত করার পর ইম্পোর্টে যান, আপনার ফাইলটি নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন। এরপর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতির তথ্য আপডেট করবে। আপনার কর্মচারীরা যদি অ্যাওয়েং বক্স মোবাইল অ্যাপ ব্যবহার করে উপস্থিতি চিহ্নিত করেন তাহলে আপনি এটিকে উপস্থিতি অনুমোদন অপশনের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। শুধু তারিখ নির্বাচন করুন, ওকে ক্লিক করুন এবং আপনি অনুমোদনের জন্য অপেক্ষমান সকল উপস্থিতি এন্ট্রি দেখতে পাবেন। আপনি এখান থেকেই সেগুলো পর্যালোচনা ও অনুমোদন করতে পারবেন। প্রথমে স্ট্যাটাসটি অনুমোদিত নয় দেখাবে কারণ এই এন্ট্রিগুলো এখনও পর্যালোচনা করা হয়নি। আপনি যখন প্রস্তুত তখন সেভ ক্লিক করুন এবং স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়ে যাবে। এখন চলুন উপস্থিতি সংশোধন নিয়ে কথা বলি। কখনো কখনো কর্মচারীরা সঠিকভাবে তাদের উপস্থিতি চিহ্নিত করতে ভুলে যেতে পারে। হয়তো তারা পাঞ্চিং সময় মিস করেছে বা দেরিতে ক্লক আউট করেছে। এমন পরিস্থিতিতে আমাদের কাছে একটি সহজ সমাধান রয়েছে। উপস্থিতি সংশোধনে যান, কর্মচারী নির্বাচন করুন, তারিখ বাছাই করুন এবং নির্ধারণ করুন আপনি ইন টাইম, আউট টাইম নাকি দুটোই সংশোধন করতে চান। সঠিক মানগুলো দিন এবং আপডেট ক্লিক করুন। ব্যাস এতটুকুই। এখন উপস্থিতি আপডেট হয়ে গেছে। এরপর আমরা অগ্রিম ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যাব, যা কর্মচারীদের দেয়া অগ্রিম বা ঋণ ট্র্যাক করতে ব্যবহৃত হয়। শুরু করতে আমাদের একটি অ্যাট্রিবিউট সক্রিয় করতে হবে। কনফিগারেশনে যান, তারপর কোম্পানি সেটআপে গিয়ে ফাইন্যান্স নির্বাচন করুন। অ্যাট্রিবিউটস পর্যন্ত স্ক্রল করুন। ক্রিয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করুন, তারপর প্রয়োজনীয় অর্থবছরগুলো নির্বাচন করুন। প্রয়োজনে ফাঁকা মান অনুমোদন করুন। নাম হিসেবে এমপ্লয়ি লিখুন। লিস্ট টাইপে এমপ্লয়ি নির্বাচন করুন। সেভ ক্লিক করুন। এখন যেহেতু অ্যাট্রিবিউট তৈরি হয়েছে, আমরা এটি প্রয়োজনীয় লেজারগুলোতে সক্রিয় করব। এটি করতে ফাইন্যান্সে যান, তারপর চার্ট অফ অ্যাকাউন্টসে যান। অ্যাডভান্স টু এমপ্লয়ি শিরোনামের লেজারটি খুলুন। অ্যাট্রিবিউট সেকশনে স্ক্রল করুন, এমপ্লয়ি অ্যাট্রিবিউট সক্রিয় করুন এবং সেভ ক্লিক করুন। এই প্রক্রিয়াটি অন্যান্য লেজারেও পুনরাবৃত্তি করুন,
যেমন স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, স্যালারি টেবল এবং লোন টু এমপ্লয়ি। সবকিছু শেষ হলে পরিবর্তনগুলো প্রযোগ করতে রিফ্রেশ ক্লিক করতে ভুলবেন না। কর্মচারীদের দেওয়া অগ্রিম রেকর্ড করতে ফাইন্যান্সে যান, তারপর রিসিট পেমেন্ট ভাউচারে যান। ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট মোড নির্বাচন করুন, যেমন হেলথ ব্যাংক। এরপর লেজারে অ্যাডভান্স টু এমপ্লয়ি নির্বাচন করুন। প্রদত্ত অগ্রিম টাকার পরিমাণ লিখুন, তারপর কর্মচারীর নাম নির্বাচন করুন। ডেবিট নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন। এই এন্ট্রি সংরক্ষণ করার পর কর্মচারীর জন্য অগ্রিম রেকর্ড হয়ে যাবে। এখন কর্মচারী মডিউলের পরবর্তী ধাপে আসা যাক, যা হল ম্যানেজ লিভ। এখানে আপনি 4টি অপশন দেখতে পারেন। প্রথমত, আপনি লিভ টাইপ তৈরি বা জেনারেট করতে পারেন। এরপর আছে লিভ অ্যাপ্লিকেশন, লিভ অ্যাডজাস্টমেন্ট এবং লিভ এনক্যাশমেন্ট। তাহলে চলুন এমপ্লয়ি লিভ মাস্টার দিয়ে শুরু করি। ডিফল্টভাবে 3টি লিভ টাইপ আছে: ক্যাজুয়াল লিভ, আর্নড লিভ এবং আনপেইড লিভ। প্রয়োজনে আপনি আরও লিভ টাইপ তৈরি করতে পারেন। ক্রিয়েট নিউ লিভ ক্লিক করুন। এখন বর্ণনা উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, আমি সিক লিভ নামে একটি লিভ টাইপ তৈরি করছি। এরপর টাইপ নির্বাচন করুন। এক্ষেত্রে আপনি সিক লিভ নির্বাচন করতে পারেন। তারপর ছুটিটি বার্ষিক না মাসিকভাবে দেওয়া হয় তা নির্বাচন করুন। যদি এটি বার্ষিক হয় তাহলে ইয়ারলি ফ্ল্যাট নির্বাচন করুন, কিন্তু যদি প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক ছুটি দেওয়া হয় তাহলে মান্থলি ফ্ল্যাট নির্বাচন করুন। এখানে আমি মান্থলি ফ্ল্যাট নির্বাচন করছি এবং প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে একটি করে সিক লিভ দিচ্ছি। এখন সিদ্ধান্ত নিন ছুটিগুলো কি ট্রান্সফারেবল হবে কিনা। যদি ছুটিগুলো পরবর্তী মাসে নিয়ে যাওয়া যায় তাহলে হ্যাঁ নির্বাচন করুন, অন্যথায় না নির্বাচন করুন। সবশেষে আপনি নির্ধারণ করতে পারেন ছুটিগুলো কি নির্দিষ্ট সময় শেষে নগদায়নযোগ্য হবে কিনা। আপনার নীতিমালা অনুযায়ী হ্যাঁ বা না নির্বাচন করুন। এই অপশনগুলো শুধুমাত্র অর্জিত ছুটির ক্ষেত্রে প্রযোজ্য। সবকিছু ঠিকঠাক সেট হয়ে গেলে শুধু সেভ ক্লিক করুন এবং এই নতুন ছুটির ধরনটি তৈরি হয়ে যাবে। এখন নির্দিষ্ট কিছু কর্মচারীর জন্য এই ছুটির ধরনটি সক্রিয় করতে হলে আপনাকে এমপ্লয়ি মাস্টারে যেতে হবে। তাই কর্মচারী প্রোফাইল খুলুন, নিচে স্ক্রল করে লিভ পলিসি সেকশনে যান এবং এখানে আপনি সদ্য তৈরি করা ছুটির ধরনটি দেখতে পাবেন। যদি এটি ওই নির্দিষ্ট কর্মচারীর জন্য প্রযোজ্য হয় তাহলে সহজেই এটি সক্রিয় করুন। সবকিছু হয়ে গেলে আবার সেভ ক্লিক করুন। এখন যদি আপনি আগের বছরের ব্যালেন্স ম্যানুয়ালি আপডেট করতে চান অথবা আপনি যদি ওপেনিং লিভ ব্যালেন্স সেট করতে চান, সেটার জন্য আমাদের একটি অপশন আছে। হ্যাঁ, আপনি ডেটা ইম্পোর্ট করতে পারেন অথবা চাইলে ম্যানুয়ালি এন্ট্রি করতেও পারেন। এটি করতে হলে প্রথমে ওপেনিং ট্রানজ্যাকশন ট্যাবে ক্লিক করুন। তারপর ওপেনিং লিভস নির্বাচন করুন। এখানে আপনি কর্মচারীদের নামের তালিকা এবং তাদের ছুটির ধরনগুলো দেখতে পারেন। এরপর নির্দিষ্ট ছুটির ধরন নির্বাচন করুন এবং ছুটির সংখ্যা লিখুন। উদাহরণস্বরূপ, আমি একজন কর্মচারীর জন্য 3টি অসুস্থতার ছুটি দিচ্ছি এবং তারপর শুধু সেভ ক্লিক করুন। এখন চলুন সামনে এগিয়ে যাই এবং সফটওয়্যারে ছুটির আবেদন মার্ক করার প্রক্রিয়া নিয়ে কথা বলি। এজন্য এমপ্লয়িতে যান, তারপর ম্যানেজ লিভ, এরপর লিভ অ্যাপ্লিকেশন নির্বাচন করুন। এখন আমরা প্রথমে কর্মচারী নির্বাচন করব এবং তারপর ছুটির কোড নির্বাচন করব। শুধুমাত্র সেই ছুটির ধরনগুলোই এখানে দেখা যাবে যেগুলো ওই কর্মচারীর জন্য সক্রিয় করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই কর্মচারীর জন্য 4টি ভিন্ন ছুটির ধরন সক্রিয় করেছি। আমি একটি অসুস্থতার ছুটির আবেদন মার্ক করতে যাচ্ছি। সম্প্রতি আমি ওপেনিং ব্যালেন্স 3টি ছুটিতে আপডেট করেছি, তাই সেটি এখানে ইতিমধ্যেই দেখাচ্ছে। এখন আমি সেই তারিখটি নির্বাচন করব যেদিন ছুটি প্রয়োজন। যদি কর্মচারী শুধুমাত্র দিনের প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধে ছুটি নিতে চায়, সেটিও আপনি এখানে নির্বাচন করতে পারেন। এরপর ছুটির কারণ লিখুন এবং শেষে সেভ এ ক্লিক করুন। ঠিক আছে, এবার এগিয়ে যাই। আমাদের কাছে ছুটির আবেদনগুলোর জন্য একটি অনুমোদন ব্যবস্থা রয়েছে। ধরা যাক একজন কর্মী মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ছুটি চিহ্নিত করছে এবং আপনি চান কেউ, যেমন ম্যানেজার বা অনুমোদনকারী, সেই ছুটির আবেদন পর্যালোচনা ও অনুমোদন করুন। এজন্য কনফিগারেশনে যান এবং তারপর অ্যাপ্রুভালে যান। আপনি 1 স্তরের বা এমনকি 2 স্তরের অনুমোদন ওয়ার্কফ্লো নির্বাচন করতে পারেন। এখানে আমি 1 স্তরের অনুমোদন নির্বাচন করছি।
এরপর আপনি একজন ডিফল্ট ব্যবহারকারী নির্ধারণ করতে পারেন যিনি ছুটি অনুমোদনের দায়িত্বে থাকবেন। একবার ছুটির আবেদন চিহ্নিত হলে সেটা কর্মী নিজে করুক বা এইচআর টিমের কেউ বা অন্য কোনো ব্যবহারকারী করুক, অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। আপনার কাছে বিকল্প ব্যবহারকারী নির্ধারণের অপশনও আছে যদি মূল অনুমোদনকারী উপলব্ধ না থাকেন। এই বিকল্প ব্যবহারকারী তাদের অনুপস্থিতিতে ছুটি অনুমোদন করতে পারবেন। এবং হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে যদি আরও জটিল সেটআপের প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাডভান্সড লিভ এবং অ্যাডভান্সড অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লোয়ের মতো অপশনও সাপোর্ট করি। এর জন্য আপনাকে অ্যাডভান্সডে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনার কাছে কয়েকটি অপশন থাকবে। আপনি চাইলে লোকেশন ভিত্তিক অনুমোদনকারী সক্রিয় করতে পারেন অথবা এমপ্লয়ি রিপোর্টিং টু অপশনটি সক্রিয় করতে পারেন। এখন আপনি যদি এমপ্লয়ি রিপোর্টিং টু নির্বাচন করেন তাহলে সেই নির্দিষ্ট কর্মীর রিপোর্টিং ম্যানেজার স্বয়ংক্রিয়ভাবে ছুটি অনুমোদনের ক্ষমতা পাবেন যদি কর্মী কোনো ছুটির জন্য আবেদন করেন। এবার চলুন ছুটি সমন্বয় ফিচারের দিকে এগিয়ে যাই। ধরা যাক কোনো কারণে আপনি কোনো কর্মীর ছুটির ব্যালেন্স বাড়াতে বা কমাতে চান। উদাহরণস্বরূপ, যদি কর্মী এই মাসে ছুটি নিচ্ছেন কিন্তু ছুটিগুলো আসলে পরের মাসে জমা হওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে আপনাকে ছুটি সমন্বয় করতে হবে। এটি করতে হলে প্রথমে কর্মীকে নির্বাচন করুন, তারপর যে ছুটির কোড বা ছুটির ধরনে আপনি সমন্বয় করতে চান সেটি বেছে নিন। এখন আপনি যদি ছুটির দিন যোগ করতে চান তাহলে এক রো নির্বাচন করুন, আর যদি দিন কমাতে চান তাহলে ডিডাক্ট বেছে নিন। দিনের ঘরে আপনি যতদিন সমন্বয় করতে চান সেই সংখ্যাটি লিখুন এবং সবকিছু পূরণ হয়ে গেলে শুধু সেভ এ ক্লিক করুন। ব্যাস এতটুকুই। সমন্বয়টি সফলভাবে রেকর্ড হয়ে যাবে। এখন ছুটি সমন্বয়ের পরে আমাদের কাছে ছুটি নগদায়নের অপশনও রয়েছে। ধরা যাক নির্দিষ্ট সময় পর কোনো কর্মচারীর কিছু অর্জিত ছুটির ব্যালেন্স আছে, আপনি চাইলে সেটি নগদায়নের অনুমতি দিতে পারেন। শুরুতে আপনাকে কর্মচারী নির্বাচন করতে হবে এবং তারপর ছুটির ধরন বেছে নিতে হবে। এই মুহূর্তে এই কর্মচারীর জন্য আমি কোনো অর্জিত ছুটি সক্রিয় করিনি, তাই এটি তালিকায় দেখাচ্ছে না। চলুন আমরা আরেকজন কর্মচারী নির্বাচন করি। ছুটি নগদায়নের এন্ট্রির জন্য আবারও আপনাকে কর্মচারী এবং তারপর ছুটির কোড নির্বাচন করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র যেসব ছুটির ধরনে অর্জিত ছুটি সক্রিয় করা হয়েছে সেগুলোই এই তালিকায় দেখা যাবে। আমার ক্ষেত্রে আমি কম্পফ ছুটির ধরন সক্রিয় করেছি এবং এখানে আপনি সেই নির্দিষ্ট ছুটির জন্য উপলব্ধ ব্যালেন্স দেখতে পাচ্ছেন। আমি 4টি ছুটি নগদায়ন করতে যাচ্ছি, প্রকৃতির জন্য 1.0 টাকা হারে। আপনার যদি কোনো বিশেষ মন্তব্য থাকে আপনি নির্ধারিত ঘরে লিখতে পারেন এবং শেষে সেভ এ ক্লিক করুন। তাহলে হ্যাঁ, এভাবেই আপনি একটি ছুটি নগদায়নের এন্ট্রি করতে পারেন। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশে যাচ্ছি, পেরোল প্রসেস এবং কিভাবে আপনি পেস্লিপ তৈরি করতে পারেন। পেরোল প্রসেস শুরু করতে এমপ্লয়ি পেরোলে যান এবং তারপর মাসিক উপস্থিতি প্রসেস নির্বাচন করুন। এখানে আপনি যে মাসে কাজ করছেন সেটি নির্বাচন করুন এবং তারপর প্রসেস এ ক্লিক করুন। এখানেই আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন। এখনও পর্যন্ত যেহেতু আমি কোনো উপস্থিতি বা বেতন প্রসেস করিনি, তাই স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। এখানে প্রতিটি কর্মচারীর জন্য চিহ্নিত উপস্থিতির ভিত্তিতে বেতনপ্রাপ্ত দিনগুলো গণনা করা হয়। এছাড়াও যদি আপনি কোনো কর্মচারীর জন্য ওভারটাইম সক্রিয় করে থাকেন তাহলে ওভারটাইম স্বয়ংক্রিয়ভাবে গণনা হয়ে যাবে। এখন যদি আপনি ইতিমধ্যে ছুটির আবেদন চিহ্নিত করে থাকেন তাহলে সেই বেতনপ্রাপ্ত ছুটিগুলো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যেসব দিনের জন্য কোনো উপস্থিতি চিহ্নিত করা হয়নি সেগুলোকে বেতনবিহীন ছুটি হিসেবে গণ্য করা হবে। সবকিছু যাচাই হয়ে গেলে আমরা সেভ এ ক্লিক করব এবং ঠিক এভাবেই এই ডেটা সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে। আপনি যদি আবার একই ডেটা দেখতে চান তাহলে সহজেই ডিসপ্লে তে ক্লিক করতে পারেন এবং এখানে আপনি সংরক্ষিত সব তথ্য দেখতে পারবেন, আপডেট হওয়া স্ট্যাটাস সহ, কারণ এখন উপস্থিতি সফলভাবে প্রসেস হয়েছে। এখন আপনি যদি ম্যানুয়ালি ডেটা এন্ট্রি না করে ইম্পোর্ট করতে চান তাহলে সেটার ব্যবস্থাও আমাদের আছে। শুধু ইম্পোর্ট ফরম্যাটটি ডাউনলোড করুন এবং তারপর ইম্পোর্ট বাটন ব্যবহার করে সরাসরি পেইড ডেজ আপলোড করুন। আমাদের কাছে একটি খুবই সহায়ক ফিল্টার অপশনও রয়েছে। তাই আপনি যদি শুধু একজন কর্মচারীর জন্য উপস্থিতি প্রসেস করতে চান অথবা নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চের জন্য, তাহলে ফিল্টার ব্যবহার করে সহজেই সেটা নির্ধারণ করতে পারবেন। মাসিক উপস্থিতি প্রসেস সম্পন্ন হলে পরবর্তী ধাপ হল এমপ্লয়ি পেরোলে গিয়ে
স্যালারি প্রসেস এ ক্লিক করা। এখানেও আবার আপনাকে একই মাস সিলেক্ট করতে হবে। আপনি যদি নির্দিষ্ট কোনো কর্মচারীর জন্য বেতন প্রসেস করতে চান, তাহলে ফিল্টার ব্যবহার করে কর্মচারীটি সিলেক্ট করুন এবং তারপর প্রসেস এ ক্লিক করুন। এখন আগেই সংরক্ষিত সব পেইড ডেজ এখানে দৃশ্যমান হবে এবং সেগুলোর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বেতন হিসাব করা হবে। এছাড়াও আপনি যদি কর্মচারীর জন্য কোনো অগ্রিম এন্ট্রি মার্ক করে থাকেন, তাহলে সেই অগ্রিম মোট বেতন থেকে বাদ যাবে এবং তারপর নেট পেয়েবল অ্যামাউন্ট হিসাব করা হবে। সবকিছু ঠিকঠাক মনে হলে শুধু এগিয়ে যান এবং সেভ এ ক্লিক করুন। এখন ধরুন আপনি কোনো পরিবর্তন করতে চান। উদাহরণস্বরূপ, আপনি একটি ইনসেন্টিভ যোগ করতে চান। ধরা যাক আমি কোনো কর্মচারীর জন্য একটি ইনসেন্টিভ ফিল্ড তৈরি করেছি এবং আমি 2,000 টাকা ইনসেন্টিভ যোগ করতে চাই। আমি এখানে শুধু পরিমাণটি উল্লেখ করব এবং হ্যাঁ, এটি নেট পেয়েবলে যোগ হয়ে যাবে। আপনি পরিবর্তনগুলো করার পর শুধু সেভ এ ক্লিক করুন এবং নতুন ডেটা সংরক্ষিত হবে। এখন আপনি যদি পুরনো ডেটা পর্যালোচনা করতে চান, তাহলে আবারও শুধু ডিসপ্লে তে ক্লিক করুন এবং আপনি পূর্বে সংরক্ষিত সব এন্ট্রি দেখতে পাবেন। আপনি যদি আবার একদম শুরু থেকে প্রসেস করতে চান, তাহলে শুধু প্রসেস আইকনে ক্লিক করুন এবং নতুনভাবে শুরু করুন। এখানে একটি ইম্পোর্ট অপশনও রয়েছে। তাই আপনি যদি সরাসরি নেট পেয়েবল বা স্যালারি স্ট্রাকচার ইম্পোর্ট করতে চান, তাহলে ইম্পোর্ট এ ক্লিক করুন, ফরম্যাটটি ডাউনলোড করুন এবং তারপর একই বাটন ব্যবহার করে আপডেট করা ফাইলটি আপলোড করুন। একবার স্যালারি প্রসেস সম্পন্ন হলে চূড়ান্ত ধাপ হল এমপ্লয়ি পেরোলে গিয়ে ফার্স্ট স্যালারি ফাইন্যান্স নির্বাচন করা। এখন পর্যন্ত আমরা সবকিছু প্রসেস করেছি, কিন্তু সফটওয়্যারে এখনও কোনো ফাইন্যান্সিয়াল এন্ট্রি পোস্ট করা হয়নি। ফাইন্যান্সিয়াল এন্ট্রি পোস্ট করতে আপনাকে শুধু ফার্স্ট স্যালারিতে ক্লিক করতে হবে। তাই যখন আপনি স্যালারি বইয়ে পোস্ট করার জন্য প্রস্তুত, তখন আপনাকে সেই মাসটি নির্বাচন করতে হবে যার জন্য আপনি ফাইন্যান্সিয়াল এন্ট্রি তৈরি করছেন। এরপর আপনি যদি ব্রাঞ্চ ভিত্তিক পোস্ট করতে চান, তাহলে নির্দিষ্ট ব্রাঞ্চটি নির্বাচন করুন। এরপর আপনাকে সেই তারিখটি বেছে নিতে হবে যেদিন এন্ট্রিটি আপনার হিসাবের বইয়ে প্রতিফলিত হবে। এখন আপনি যখন ফার্স্ট স্যালারিতে ক্লিক করবেন, তখন সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে সেই মাসের জন্য বেতন প্রদান সংক্রান্ত একটি হিসাব এন্ট্রি পাস করবে। এটাই সব। এখন বেতন আনুষ্ঠানিকভাবে পোস্ট হয়ে গেছে। কিন্তু একটু অপেক্ষা করুন। আপনি যদি আপনার কর্মীদের বেতন প্রদান সংক্রান্ত রিপোর্ট দেখতে চান, তাহলে আও রিপোর্টসে যান, তারপর মোর রিপোর্টস নির্বাচন করুন। সেখান থেকে আপনি সমস্ত বিস্তারিত বেতনের তথ্য দেখতে পারবেন। এখন চলুন পেস্লিপ জেনারেট করার দিকে এগিয়ে যাই। এটির জন্য আপনাকে এমপ্লয়ি পেরোলে যেতে হবে, তারপর জেনারেট পেস্লিপ নির্বাচন করতে হবে। যে মাসের জন্য আপনি পেস্লিপ তৈরি করতে চান, সেই মাসটি নির্বাচন করুন। আর হ্যাঁ, আপনি যদি শুধু একজন কর্মীর পেস্লিপ দেখতে চান, তাহলে ফিল্টার ব্যবহার করে সেটি নির্দিষ্ট করতে পারেন। আমি এমপ্লয়ি 1 এর জন্য পেস্লিপ তৈরি করছি। এখানে আপনি একাধিক ফরম্যাট অপশনও দেখতে পাবেন, তাই আপনার পছন্দেরটি বেছে নিয়ে ট্রেন্ডে ক্লিক করুন। এইভাবেই আপনার পেস্লিপ প্রস্তুত হয়ে যাবে। আর চাইলে আপনি সরাসরি কর্মীর রেজিস্টার্ড ইমেইল আইডিতে পেস্লিপ ইমেইলও করতে পারেন। দারুণ সুবিধাজনক, তাই না? এখন চলুন পরবর্তী ধাপে যাই, বেতন মূল্যায়ন। সাধারণত যখনই কোনো কর্মীর বেতন বাড়ানোর বা মূল্যায়নের প্রয়োজন হয়, তখন আপনি এই অপশন ব্যবহার করে সেটি রেকর্ড করতে পারেন। তাই এর জন্য পেরোলে যান, তারপর স্যালারি অ্যাপ্রেসালে ক্লিক করুন। প্রথমে আপনাকে ইফেক্টিভ ফ্রম তারিখটি নির্বাচন করতে হবে, অর্থাৎ যেদিন থেকে আপডেটেড বেতন কার্যকর হবে সেই তারিখটি। উদাহরণস্বরূপ, আমি 1 মে নির্বাচন করছি। এরপর সামনে এগিয়ে ডিসপ্লেতে ক্লিক করুন। এখন কর্মীর তথ্য চলে আসবে এবং আপনি সহজেই প্রয়োজন অনুযায়ী বেতনের উপাদানগুলো আপডেট করতে পারবেন। আপনি যেসব পরিমাণ বাড়াতে চেয়েছেন, সেগুলো বাড়ানোর পর শুধু সেভে ক্লিক করুন, ব্যাস হয়ে গেল। এখন নতুন বেতন কার্যকর হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সব সময় নিশ্চিত হন যে আপনি সঠিক ইফেক্টিভ তারিখটি নির্বাচন করেছেন, কারণ ওই তারিখ থেকেই নতুন বেতন কার্যকর হবে। আর হ্যাঁ, আপনি যদি একসাথে অনেকের বেতন আপডেট করতে চান, তাহলে সেটার জন্য ইম্পোর্ট করার অপশন আছে। শুধু এক্সেল ফরম্যাটটি ডাউনলোড করুন, আপনার পরিবর্তনগুলো করুন, তারপর ইম্পোর্ট অপশন ব্যবহার করে আপলোড করুন। এখন চলুন আমরা কর্মীর খরচ দাবি করার প্রক্রিয়ায় চলে যাই। তাহলে যদি কোনো কর্মী কোম্পানির পক্ষ থেকে কোনো খরচ করেন এবং আপনি পরে সেই খরচ ফেরত দেন, তাহলে এই জায়গা থেকেই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতে পারবেন। শুরু করতে এক্সপেন্স ক্লেইমে যান।
প্রথমে আপনাকে সেই কর্মীকে নির্বাচন করতে হবে যিনি খরচ করেছেন। সিস্টেমে ইতিমধ্যেই একাধিক এক্সপেন্স হেড তৈরি আছে, তাই এখান থেকে আপনি সহজেই খরচের ধরন নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এখানে কনভেন্স এক্সপেন্স বেছে নিচ্ছি। এখন কর্মী যে পরিমাণ টাকা খরচ করেছেন সেটি উল্লেখ করুন। সবকিছু হয়ে গেলে শুধু সেভে ক্লিক করুন। ব্যাস এতটুকুই। এটাই সেই খরচ হয়ে যায় যার জন্য কর্মী ফেরত পাওয়ার আবেদন করছেন। প্রয়োজনে আপনি এক্সপেন্স ক্লেইমের জন্য অনুমোদন কনফিগারেশনও চালু করতে পারেন। এর জন্য আপনাকে শুধু কনফিগারেশনে যেতে হবে, তারপর অ্যাপ্রুভালে যেতে হবে, এবং সেখান থেকে আপনি অনুমোদন ফ্লো চালু করতে পারবেন। এখন কর্মী যখন এক্সপেন্স ক্লেইম সাবমিট করেন, তখন পরবর্তী ধাপ হল সেটি অনুমোদন করা। এর জন্য আপনাকে এমপ্লয়ি এক্সপেন্স ক্লেইম প্রসেস সেকশনে যেতে হবে। এখানে আপনি ক্লেইমগুলো তাদের স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করতে পারবেন, যেমন সেগুলো পেন্ডিং আছে নাকি ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে। আমি আপাতত পেন্ডিং অপশনটি বেছে নিচ্ছি। এখন আপনার সামনে ক্লেইমগুলোর তালিকা এলে আপনি কর্মী যে ক্লেইমটি করেছেন সেটি বেছে নিতে পারবেন। ক্লেইম প্রসেস করতে শুধু বিস্তারিতগুলো পর্যালোচনা করুন এবং তারপর অনুমোদিত পরিমাণটি লিখুন। আপনি চাইলে কর্মী অনুযায়ীও ফিল্টার করতে পারেন। অনুমোদিত পরিমাণটি প্রবেশ করানোর পর আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কিভাবে কর্মীকে রিম্বার্স করবেন, অর্থাৎ পেমেন্টের মাধ্যম নির্বাচন করুন। উদাহরণস্বরূপ আমি এখানে হ্যাডফাস ব্যাংক নির্বাচন করছি। তারপর এগিয়ে যান এবং সেভে ক্লিক করুন। ব্যাস এতটুকুই। এভাবেই কোম্পানির পক্ষ থেকে কর্মী যে খরচ করেছেন সেটি রিম্বার্স করা হয়। এখন চলুন টাইমশিট ফিচারে চলে যাই। আপনার কর্মী যদি নির্দিষ্ট কোনো গ্রাহকের জন্য নির্দিষ্ট সংখ্যক ঘন্টা কাজ করেন, তাহলে আপনি টাইমশিট মডিউল ব্যবহার করে সেটি ট্র্যাক করতে পারেন। এটি করতে এমপ্লয়ি টাইমশিটে যান। প্রথমে আপনাকে শাখা নির্বাচন করতে হবে, তারপর কর্মী, এরপর তারিখ। এখন কর্মী কত ঘন্টা কাজ করেছেন বা উৎসর্গ করেছেন সেটি উল্লেখ করুন। এরপর যেই গ্রাহকের জন্য এই সময় ব্যয় হয়েছে তাকে নির্বাচন করুন। প্রয়োজনে আপনি মন্তব্য বা নোটও যোগ করতে পারেন। এবং আপনি যদি টাইমশিট সেটিংসে কোনো অ্যাট্রিবিউট সক্রিয় করে থাকেন সেগুলোও এখানে দেখা যাবে। আপনি প্রাসঙ্গিক অ্যাট্রিবিউট নির্বাচন করতে পারেন। সবকিছু পূরণ হয়ে গেলে শুধু সেভে ক্লিক করুন, আর এভাবেই টাইমশিট ব্যবহার করে সময়ের এন্ট্রি রেকর্ড করা হয়। এবার চলুন শেষকৃত্য প্রক্রিয়া নিয়ে কথা বলি। তাহলে যদি কোনো কর্মী প্রতিষ্ঠান ছেড়ে যান, আপনি এখানেই সেটি পরিচালনা করতে পারেন। প্রথমে কর্মীটি নির্বাচন করুন, তারপর তার পদত্যাগের তারিখ এবং নোটিশ পিরিয়ড উল্লেখ করুন। ধরা যাক নোটিশ পিরিয়ড 1 মাস, তাহলে অব্যাহতির তারিখ হবে ধরুন 22 মে। আপনি কর্মী ছাড়ার কারণও উল্লেখ করতে পারেন এবং সবকিছু হয়ে গেলে সেভে ক্লিক করুন। এখন কর্মী মডিউলের শেষ অপশনটি হল কর্মী মন্তব্য। এটি তখনই উপকারী যখন আপনি কোনো কর্মী সম্পর্কে প্রতিক্রিয়া বা নোট রেকর্ড করতে চান, উদাহরণস্বরূপ কিছু পারফরম্যান্স মূল্যায়ন বা তাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য। তাহলে এমপ্লয়ি রিমার্কসে যান, কর্মীটি নির্বাচন করুন, তারপর এটি ইতিবাচক মন্তব্য নাকি নেতিবাচক মন্তব্য তা বেছে নিন। আপনি গুরুত্বের স্তরও নির্বাচন করতে পারেন এবং রিমার্ক সেকশনে একটি বর্ণনা বা বিস্তারিত প্রতিক্রিয়া দিতে পারেন। বিস্তারিত তথ্য প্রবেশ করার পর শুধু সেভে ক্লিক করুন। এটাই সব। এভাবেই আপনি আওয়াইন বক্সে সম্পূর্ণ কর্মী মডিউল পরিচালনা করতে পারেন, আর্থিক এন্ট্রি ও ছুটি ব্যবস্থাপনা থেকে শুরু করে পেরোল প্রসেসিং, বেতন মূল্যায়ন, খরচ ফেরত, টাইমশিট, শেষ সেবার প্রসেসিং এবং এমনকি কর্মী প্রতিক্রিয়া পর্যন্ত। দেখার জন্য ধন্যবাদ। আমরা আশা করি এটি আপনাকে আওয়াইন বক্সের সর্বোচ্চ ব্যবহার করতে সহায়তা করবে।